আমাবস্যার একাদশীর চাঁদের মতো এক ফালি হাসি ফুটে উঠল তিন্নির মুখে। ও না না, বাবা আমাদের সাথেই আছেন। টাচউড। আসলে যখন আমি ক্লাস 11-এ পড়ি, বাবার একটা স্ট্রোক হয়। অফিসে কাজ করতে করতে তারপর কোমরের তলা থেকে প্যারালাইজড। চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হন। 7-8 বছর হয়ে গেল বাবা এখন হুইল চেয়ারে বন্দি। আর আপনার হার্টের প্রবলেম? তীরের মতো ধা করে প্রশ্নটা ছিটকে এলো অভিমন্যুর মুখ থেকে। তিনি অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। কাজ ঝাঁকালো অভিমন্যু, ক্যাজুয়ালি বলল, গেস করলাম আপনার হার্টবিট নর্মালের থেকে বেশি। হাত পা বেশ ঠান্ডা থাকে, যখন তখন সেন্সলেস হন, কিন্তু দাঁতে দাঁত লাগে না। তার মানে এপিলেপসি নেই। হার্ট ডিজিজের হিস্ট্রি রয়েছে ফ্যামিলিতে? ছোট ফুটো আছে একটা। আমি আহ, ঠিক কমফোর্টেবল নই এটা নিয়ে কথা বলতে। অবাক ভাবটা সামলে নিয়ে অস্ফুটে বিড়বিড় করল তিনি। নরম হয়ে এলো অভিমন্যুর গলা। বাড়িতে আর কে কে আছেন? মা আছে, ভাই আছে। ভাই আমার থেকে 2 বছরের ছোট। আর চোখ উঁচিয়ে তাকালো অভিমন্যু। বাহ, দারুণ নাম তো, মিসেস বিয়াঙ্কা। নিজের ঘরে তিনি বিভোর ছিল। মেজর অভিমন্যু সেনের মতো ধাতু গোয়েন্দা অফিসারের ইন্টারোগেশন বুঝতে পারেনি ও। একবারের জন্য ওর মনে হয়নি তিনি নিজের পরিবার নিয়ে বলা সবকটা কথা মেজর অভিমন্যু সেন জিজ্ঞেস করেছেন শুধুমাত্র ক্রস ভেরিফিকেশনের জন্য। তিনি ক্যাম্পে আসার পরই ওর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়ে সকল খবর আপাতত মেজর অভিমন্যু সেনের নখদর্পণে। ওর মেডিকেল হিস্ট্রি, ফোন নাম্বার, আধার কার্ড, প্যান কার্ডের নাম্বার অবধি এখন রয়ের ডেটাবেসে রেজিস্টার হয়ে রয়েছে। তিন্নির যদিও তা জানার কথা নয়, এতক্ষণ কথা বলতে বলতে বেশ সহজ হয়ে গেছে। তিনি খোলা মনেই প্রশ্ন করল, আর আপনার বাড়িতে সবাই চিন্তা করে না আপনি যে এভাবে সেনার চাকরিতে বাড়ি থেকে এত দূরে পড়ে থাকেন? এক নিমেষে সেনার কাঠিন্য এসে ভিড় করল অভিমন্যুর চোখে। মেয়েটা সত্যিই সরল। অভিমন্যু নরমভাবে কথা বলা তিন্নির চোখে কি এফেক্ট ফেলে সেটা না পড়ার বা না বোঝার মতো নেভি উনি নন। না, এর থেকে বেশি এগোতে দেওয়া উচিত নয় ব্যাপারটা। আর ঘনিষ্ঠতা নয়, নিজেকে সংযত করল অভিমন্যু। সেনা কখনো ডিউটি ভোলে না। খাওয়ার প্লেট দুটো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। উঠি এবার, রাত হলো। সারাদিন অনেক ধকল গেছে আপনার, বিশ্রাম নিন। থম মেরে গেল তিনি। এ তো এখনই এত সহজভাবে কথা হচ্ছিল, পলকেই সব পাল্টে গেল। বাড়ির কথা জিজ্ঞেস করা কি এমন অপরাধ? অব্যক্ত এক অভিমানে চোখ ভর্তি জল ছলছল করে উঠল ওর। আর একটুও কি সহচর্য পাওয়া যায় না? যন্ত্রের মতো উঠিয়ে দাঁড়িয়ে কাতর গলায় প্রায় মিনতি করল তিনি। অভিমন্যু, আর একটু বসবেন প্লিজ? গম্ভীর কঠিন গলায় অভিমন্যু বলল, না সীমন্তনী, একদিনে অ্যাক্সিডেন্টাল আলাপকে বন্ধুতে ভেবে ভুল করবেন না। চললাম, রাতে ট্রেন থেকে বেরোবেন না। তিনি বুঝে গেল অভিমন্যুর কাছে ও ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে ওর দুর্বলতা। আর তারই সাথে সাথে এটাও বুঝে গেল অভিমন্যুর মনে তিন্নির জন্য একটুও জায়গা নেই, একটুও দুর্বলতা নেই। এতক্ষণে সহজ কথোপকথন অভিমন্যুর তরফ থেকে ছিল শুধু শুকনো ফর্মালিটি, সহজাত কর্তব্য পালন। প্রত্যাখ্যানের আঘাতে আহত চোখ দুটি তুলে ধরল তিনি। ওর চোখের কোণায় জল টলমল করছে, যে কোনো সময়ে উপচে পড়বে। থেমে থেমে বলল, কোনটা অ্যাক্সিডেন্টাল আর কোনটা ডেস্টিনি আপনি কি করে বুঝবেন? কি উত্তর হয় এই প্রশ্নের? তিন্নির এই অনুভূতিগুলো অভিমন্যুর কাছে অতিরিক্ত রকমের স্পট। মিলিটারি তাঁবুর ভেতরের স্বল্প হ্যাজেকের আলোয় খোলা চুল, চোখ ভর্তি জল নিয়ে সতেজে শটান দাঁড়িয়ে থাকা তিন্নির চোখে চোখ রাখতে পারলেন না মেজর অভিমন্যু সেন। এখনও কি তবে ওনার পাথর হৃদয় পুরোপুরি পাথর হয়ে যায়নি? শ্বেতসিনী নদীর মতো কুলকুল করে এখনও কি বয়ে চলে একটু হলেও মানবিকতা বা ভালোবাসা? নিজের ওপর ভরসা হলো না অভিমন্যুর। আর যদি নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ না করতে পারে? ক্ষতবিক্ষত রক্তাক্ত মনকে সেনার ডিউটি আরেকবার স্মরণ করিয়ে দিল সব কথার জবাব হয় না, সব প্রশ্নের উত্তর দিতে নেই। আসি। দৃঢ়পায়ে ট্রেন থেকে বেরিয়ে গেল অভিমন্যু। এতক্ষণ ধরে রাখা উত্তপ্ত নোনতা বৃষ্টিগুলো এবার টপ টপ করে ঝরে পড়ল তিন্নির দুগাল বেয়ে। তবে কি মানব ঠিক বলল? তিন্নি মৃত মাছের মতো ঠান্ডা। কেউ কোনোদিন তিন্নির কাছে আসবে না, কেউ ওকে ভালোবাসবে না। অভিমন্যুর প্রতি ওর এই অদম্য আকর্ষণের ফল যে এমনটাই হবে তা তো জানাই ছিল। তাও কেন এত কষ্ট হচ্ছে ওর? কেন ইচ্ছে করছে ছুটে গিয়ে জড়িয়ে ধরি তাকে। ছাড়বো না যতক্ষণ না সেও মিশিয়ে নিচ্ছে আমাকে তার বুকে। কেন মনে হচ্ছে তাকে না পেলে বাঁচবো না।
একদিনের আলাপে কেন এত মন পুড়ছে, কেন এত বুক জ্বলছে আমার? এতগুলো ক্যানোর ভিড়ে কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ল তিনি। ওর নিস্তরঙ্গ জীবনে একই প্রবল কালবৈশাখী এসে সবকিছু উলটপালট করে দিল। ব্যস্ত ছিল তিনি কলকাতা শ্রীরামপুর ডেইলি প্যাসেঞ্জারি করে, অফিস নিয়ে কোডিং করে আর কবিতা নিয়ে। 6 মাসের সম্পর্কের পর সারা কলেজের সামনে মানব ফ্রিস্ট বলে ওকে অপমান করে ড্রাম্প করে যেতে তিনি এক ফোঁটা কাঁদেনি। আর মাত্র দুদিনের আলাপে অভিমন্যুকে ভালোবেসে ওর প্রত্যাখ্যানে তিনি কেঁদে কুল পাচ্ছে না। একলা ট্রেনতে কতক্ষণ ওখানেই পড়ে পড়ে কাঁদল তিনি। কেউ তার হিসেব রাখেনি। হিসেব রাখলে হয়তো সিকিম আর বাংলার তিস্তার জলবন্টন নিয়ে এত সমস্যা হতো না। কিন্তু চোখের জলও একসময় শেষ হয়ে যায়। সব কান্নাই থেমে যায় একদিন না একদিন। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে সাথের বালিশটা জড়িয়ে ধরে ওতে মিশে থাকা অভিমন্যুর প্রবল পুরুষালী ঘ্রাণ নিতে নিতে ঘুমের অতলে ডুবে গেল তিন্নি। মাঝরাতে কিসের একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তিন্নির। বাইরে কি কেউ ওর টেন্টের চেন খোলার চেষ্টা করছে? তাঁবুর সাদা পর্দায় স্পষ্ট কেউ উঠেছে। টকটকে লালচে হলুদে মেশানো একজোড়া চোখ ওরই দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে ঝলঝল করছে। বুনো জান্তব গন্ধে টেন্টের চারপাশ ভরে গেছে। লোমশ চারিপায়ে প্রাণীটির ঘন নিঃশ্বাস স্পষ্ট শোনা যাচ্ছে এবার। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে। গায়ের রক্ত হিম হয়ে গেল তিন্নির। নড়াচড়া ভুলে গেছে। কম্বলের তলায় কুলকুল করে শীতল ঘাম দিচ্ছে। একটু একটু করে যন্ত্রতার ছায়াটা স্পষ্ট হচ্ছে তাঁবুর গায়ে। নিঃশ্বাস বন্ধ করে তিন্নি পড়ে রইল অসাড় হয়ে। শেষে কি নেকড়ের হাতে প্রাণ দিতে হবে? দূর থেকে একটা গুলির আওয়াজ হলো। তারপরে কয়েক জোড়া ছুটন্ত পদশব্দ এগিয়ে এলো তিন্নির ট্রেন্টের কাছে। উঠে বসার আর শক্তিটুকু নেই তিন্নির মধ্যে। কাটা কলা গাছের মতো একইভাবে পড়ে রইল ও। চোখের সামনে সব অন্ধকার। অভিমন্যুর গলা স্পষ্ট হলো এবার। আপনি ঠিক আছেন? এই যে ম্যাডাম, আমি অভিমন্যু। আপনি ঠিক আছেন? মুখ খুলতে পারছে না তিনি। সারা শরীর অসাড়। গত 48 ঘন্টা ধরে একের পর এক যা যা হয়ে চলেছে ওর সাথে, ওর মাথা আর রেসপন্স করছে না এবার। সামনের অস্পষ্ট মুখটার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল তিন্নি। যেন বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব হারিয়ে ফেলেছে ও। ক্যাম্পেটের পাশে বসে কম্বলের ভেতর থেকে তিন্নিকে বের করে আনলো অভিমন্যু। দুহাতে ওর বরফের মতো ঠান্ডা শরীরটা বসিয়ে দিয়ে ধরে জোরে ঝাঁকুনি দিয়ে এই নিয়ে দ্বিতীয়বার তিন্নিকে ওর নাম ধরে সম্বোধন করল। সীমন্তিনী, আপনি ঠিক আছেন? আর তখনই যেন সম্বিত ফিরে এলো তিন্নির। অভিমন্যুর বুকে ঝাঁপিয়ে পড়ে উচ্ছ্বসিত হয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমায় ছেড়ে যাবেন না অভিমন্যু। এভাবে আর একলা রেখে যাবেন না প্লিজ। পাগলের মতো দুহাতে ওকে জড়িয়ে ধরে অভিমন্যুর চওড়া কাঁধে মুখ লুকিয়ে অসহায়ের মতো আকুল হয়ে কাঁদতে লাগলো তিন্নি। তিন্নির মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করতে করতে অভিমন্যু বলল, ঠিক আছে, আপনি ঘুমুন, কিচ্ছু হবে না আর। আমি আছি এখানে সারা রাত। দুজনের কেউ আর একটাও কথা বলল না। অভিমন্যুকে জড়িয়ে ধরে শুধু ফুপিয়ে কেঁদে চলল তিন্নি। আর একইভাবে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে যাচ্ছিল অভিমন্যু, ঠিক যেভাবে কোনো বাচ্চাকে কেউ শান্ত করে, ঘুম পাড়ায়। অনেকক্ষণ পর যখন তিন্নির ফোপানো বন্ধ হলো, আলতো করে তিন্নিকে নিজের থেকে আলাদা করলো অভিমন্যু। খুব সাবধানে কাচের পুতুলের মতো যত্ন করে ধীরে ধীরে ওকে শুইয়ে দিতে গেল। একটা শব্দ উচ্চারণ না করে প্রবল প্রতিবাদে মাথা নেড়ে আবারও ওকে জড়িয়ে ধরে রইল তিন্নি। হাল ছেড়ে দিয়ে সারা রাত ওভাবেই বিছানার পাশে বসে থাকলো অভিমন্যু। আর তিন্নি ওর বুকে মাথা রেখে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। তিন্নির প্রতিটা অশ্রুকণা ভিজিয়ে দিচ্ছিল অভিমন্যুর জামা, পুড়িয়ে দিচ্ছিল ওর বুকের ভেতরটা। ওরা দুজনেই জানে এ চোখের জলের কারণ অন্য। এ চোখের জল কালকের আসন্ন বিচ্ছেদের কান্না। আর হয়তো কোনোদিন ওরা মিলবে না, আর কোনোদিন ওদের দেখা হবে না, আর কোনোদিন তিন্নি ওকে জড়িয়ে ধরবে না। এত চোখের জলও মানুষের হয়? অভিমন্যুকে জড়িয়ে ধরে সব কান্না আজ রাতেই কেটে নিচ্ছিল তিন্নি। কাল থেকে তো শুধুই একার কান্না। ভোরের আলো তখন ফুটে ফুটে করছে। শ্রান্ত হয়ে তিনি এমনি ঘুমিয়ে পড়েছে। খুব সাবধানে অভিমন্যু ওকে নিজের থেকে সরিয়ে শুইয়ে দিল ক্যাম্পবেডির ওপর। মুখের ওপর এসে পড়া রেশমের মতো নরম চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে, যেন মনের মধ্যে এঁকে নিল তিন্নির ছবি।
তারপর খুব সাবধানে মেজর অভিমন্যু সেনের ঠোঁট স্পর্শ করল তিন্নির কপাল। মাত্র 3 সেকেন্ড। নিজের সবটুকু ভালোবাসা ওই একটি চুম্বনের মধ্যে দিয়ে প্রকাশ করে নিজেকে সরিয়ে নিল মেজর। ঘুমের মধ্যেই আরও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিন্নির চোখের কোণ থেকে। কি এক অন্ধ আকর্ষণে বারবার ভাগ্য মিলিয়ে দিচ্ছে ওদের দুজনকে। ভাগ্য না কোইন্সিডেন্স, যুক্তিবাদী মন বলে এক কথায়, আর অভিমন্যের পাথর কঠিন শৈলের ভেতর লুকিয়ে থাকা নরম মনটা বলছে আরেক কথা, শুধুই অ্যাট্রাকশন। পরপর দুদিন অ্যাক্সিডেন্টাল দেখা না হলে কি অভিমন্যুর মনে সীমন্তিনী এভাবে জায়গা করে নিতে পারত? কাল রাতে সীমন্তিনী যখন ওর বুকের উপর মাথা রেখে আকুল হয়ে কেঁদে যাচ্ছিল, অভিমন্যুরও যে বড্ড ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে ওর পাতলা গোলাপি ঠোঁটজোড়া নিজের সাথে মিশিয়ে নিয়ে বলতে, একতরফা নয়, তোর মনের আগুনের ছোঁয়ায় আমিও জ্বলছি অনির্বাণ। পারেনি বলতে, নিজের মনের কথা প্রকাশ করতে পারেনি অভিমন্যু। উল্টো যথাসাধ্য চেষ্টা করেছে বারবার কথার আঘাতে সীমন্তিনীকে জর্জরিত করতে, যাতে সীমন্তিনী ওর প্রতি বিরূপ হয়ে ওঠে। সীমন্তিনীর ব্যথাতুর চোখ ভর্তি জল টলমল দেখে ওর বুকটাও কি ফেটে চৌচির হয়ে যায়নি? তাও নিজেকে সরিয়ে এনেছে অভিমন্যু। সীমন্তিনী অনেক দুর্বল মানসিকভাবে, শারীরিকভাবে। মেজর অভিমন্যু সেনের কঠিন জীবনের সাথে ও কোনোদিন মানাতে পারবে না। সারা জীবন দগ্ধে মরবে। নিজের হাতে সীমন্তিনীর জীবন নষ্ট করতে পারে না অভিমন্যু। জোরে জোরে বলল, ইটস জাস্ট অ্যান ইনফ্যাচুয়েশন, ইট উইল পাস। ওয়ান্স শি ইজ আউট অফ সাইট, শি উইল বি আউট অফ মাইন্ড টু। গাড়ির ইঞ্জিনের শব্দ, ভারী জুতোর আওয়াজ, হৈ হৈ হাসি, নানান ভাষার অস্পষ্ট কথা, কাঠের উনুনের ধোয়ার গন্ধ। এত সব কিছুর মধ্যেও বারবার চোখের সামনে ঘুরে ফিরে আসে সেই গাঢ় বাদামি চোখ, সেই চওড়া কপাল, খাড়া নাক, সেই চিজেল কাঠ পাথর কঠিন বুক। তার উষ্ণ নিঃশ্বাসে পুড়ে যাচ্ছে মুখ। ঘুমের ঘোর কেটে গিয়ে ধরফর করে বিছানায় উঠে বসল তিন্নি। সকাল হয়ে গেছে। অভিমন্যু কোথায়? ঘুম চোখে প্রথমে তো তিন্নি বুঝতেই পারছিল না ও কোথায়। তার উপর সারা রাতের কান্নায় মাথাটা জগদ্দল পাথরের মতো ভার হয়ে রয়েছে। জংলা সবুজ রঙা শক্ত মোটা তেরপালের তাঁবুর পর্দা দিয়ে দিনের আবছা আলো ভেতরে ঢুকছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটু একটু করে কাল রাতের ঘটনা বলি ভাষা ভাষাভাবে মনে পড়ল তিন্নির। অভিমন্যু ট্রেনটি নেই, কখন চলে গেছে কে জানে। অভিমন্যুর কথা মনে হতেই একটা অদৃশ্য জ্বর সপাটে এসে পড়ল ওর গালে। তারপরই একরাশ লজ্জা আর কুণ্ঠার তলে ডুবে গেল তিনি। ছি ছি, এ কি করে বসলো ও কাল রাতে? কতক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল ও অভিমন্যুকে, কতক্ষণ কেঁদেছিল ও। এভাবে নিজেকে খোলা করে তুলল একজন অপরিচিত লোকের কাছে এত সহজে। কান মাথা ঝাঝা করে উঠল তিন্নির। মনে মনে নিজেকে 4-5টা চড় লাথি মেরেও শান্তি পেল না। সেই প্রথম দেখার দিন থেকে কাল রাত অবধি অভিমন্যুর সামনে একবার নয় বারবার নিজের কি দারুণ ইমপ্রেসটাই না বানালো তিন্নি। অজ্ঞান হওয়া অবধি ঠিক ছিল, তাই বলে সারা রাত ওভাবে জড়িয়ে ধরে রেখে কান্না। অভিমন্যু ওর কাছে এলেই তিন্নির সব সংযম এমন কর্পূরের মতো উবে যায়। না জানি অভিমন্যু কি না কি ভাবছে ওর চরিত্র সম্বন্ধে। আর কি করে তিন্নি মুখ দেখাবে আজ অভিমন্যুর সামনে? উট পাখির মতো 2 হাঁটুর মধ্যে মুখ গুজে লোহার ক্যাম্পেইনের বসে রইল তিন্নি অনেকক্ষণ। মনে মনে ভগবানের কাছে আকুল প্রার্থনা করতে লাগলো, ক্রেতা যুগের মতো আর একবার এই পৃথিবী ফাঁক করে ওকে এই তাঁবু সমেত গিলে নিতে পারে না। কিন্তু এটা কলিযুগ। ভগবান আজকাল বোধহয় সব সময় ভক্তের সব আরতি কানে নেন না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ভাঙাচোরা মন নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিন্নি। যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কেঁদে কি হবে? অভিমন্যুর সামনাসামনি তো হতে হবেই, এখন হোক বা 1 ঘন্টা পর। মেঘলা সকাল, আকাশের মুখ গোমড়া। যে জায়গায় ওরা আছে তার সামনে পেছন দুদিকেই পাথুরে পাহাড়, তার সাথে ঝাপসা কুয়াশা। ভেজা ভেজা একটা হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা এখানে। বাইরের লোকজনের হাঁটা চলা, কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ বোধহয় উনুন জ্বালিয়েছে, ধোঁয়ার গন্ধ ভেসে আসে। চোখ জ্বালা করছে কাঁচা কয়লার ধোঁয়ায়। কাল সারা রাত কেঁদে মুখ চোখ ফুলে গেছে, মুখের ভেতরটাও শুকিয়ে কাঠ। একটু জল দিলে ভালো হতো।
ভাবল তিনি। বাইরে বেশ শীত শীত করছে। অভিমন্যুরও দেখা নাই। অগত্যা অভিমন্যুর ইউনিফর্মের মোটা শার্টটা গায়ে জড়িয়ে অনেকটা অস্বস্তি নিয়ে ট্রেনের বাইরে কিন্তু কিন্তু করে মুখ বাড়ালো তিনি। এপাশ ওপাশ তাকিয়ে সামনের দিকে একজন প্রায় কিশোর এক সিপাহীকে দেখতে পেল। তাকাতেই হাত নেড়ে ডাকলো। हाय भैया, यहाँ पानी मिलेगा कहीं? সাত সকালে মেজর অভিমন্যু স্যারের তাঁবুতে ওনারাই জামা কাপড় পরে এক অল্প বয়সী সুন্দরী মেয়ে, তাই আবার এমন মিষ্টি রিনরিনে গলার স্বর। ভূত দেখার মতো চমকে গেল সেপাইটা। আঙুল দিয়ে একটু দূরে রাখা জলের ড্রামটা দেখিয়ে দিয়ে যে পথ দিয়ে আসছিল সে পথেই প্রায় দৌড়ে ফিরে গেল বেচারা। অবাক হয়ে দাঁড়িয়ে রইল তিনি। কি অদ্ভুত রে বাবা, জীবনে কি মেয়ে দেখেনি নাকি? অভিমন্যুর ওভারসাইট জামা কাপড়ে জড়ানো জড়সড় পায়ে তিনি এগুলো জলের ড্রামের দিকে। মেজর অভিমন্যু সেনের পার্সোনাল তাঁবু থেকে তিন্নিকে বেরোতে দেখেই হঠাৎ করে যেন থমকে গেল বাইরেটা। তারপর গুনগুন করে একটা অস্পষ্ট আওয়াজ ক্রমশই কোলাহলে পরিণত হলো। না তাকিয়েও বুঝতে পারছিল তিনি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকটা চোখ ওর দিকে অবাক হয়ে তাকিয়ে, যেন সার্কাস চলছে। বলতার গুনগুনের মতো আলোচনার গুঞ্জনের কারণটাও যে তিনি, সেটাও স্পষ্ট। লজ্জায় অস্বস্তিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তিন্নির, তাও ক্লান্ত অনভ্যস্ত পায়ে কাদামাটি পেরিয়ে এগিয়ে চলল। মাটির দিক চোখ আটকে রেখে মনে মনে চোখ কান বন্ধ করে নিয়ে ড্রামের পাশে রাখা মগ দিয়ে বরফ শীতল জলের ঝাপটা দিতে শুরু করেছে চোখে মুখে। সবে দু ঝাপটা জল দিতে না দিতেই আচমকা ওর হাত থেকে মগটা নিয়ে নিল একজন। যে অবস্থায় ছিল সেভাবেই ফ্রিজড হয়ে গেল তিন্নি। না তাকিয়েও বুঝে গেল সে কে। তিন্নির আশেপাশে সে এলেই যে এক অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়ে যায়। তার রেডিয়েশন কাঁপিয়ে দেয় তিন্নির সমগ্র সত্তাকে। আবারও সারা শরীরে সব গরম রক্ত এক ছুটিয়ে মুখে এসে জমা হলো ওর। মনে মনে আর একবার কেঁপে উঠল তিন্নি। এবার শুরু হবে ধমক দেয়া। ছিটকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটা গোপন করে নিল তিন্নি। আরেক প্রস্ত বকা খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল প্রত্যাশিত ভারী স্বর তিন্নিকে অবাক করে দিয়ে অপেক্ষাকৃত নরম গলায় বলল। কি হলো, থেমে গেলেন যে? কণ্ঠ কামড়ালো তিন্নি। সকালে ঘুম থেকে উঠেই যে একরাশ লজ্জা আর কুণ্ঠাবোধ ওকে জড়িয়ে ধরেছিল, ম্যালেরিয়া জ্বরের মতো গুটি গুটি পায়ে সেটা ফিরে এসেছে আবার। মুখ তুলে তাকানোর আর সাহস হলো না তিন্নির। যদিও মনের দুর্বলতা ধরা পড়ে যায় আবারও। কোনো রকমে শুকনো গলায় বলল। আমার হয়ে গেছে। টেন্টে যান, আমি আসছি। কি ছিল সেই স্বরে? আদেশ, আশা, সান্ত্বনা, ক্ষুব্ধতা, চাপা রাগ? ঠিক ধরতে পারল না তিনি। আসন্ন ঝড়ের আশঙ্কায় মন শক্ত করে তিন্নি ফিরে এলো পায়ে পায়ে অভিমন্যুর ট্রেনে। বুকের ভেতরটা দুরু দুরু করছিল ওর। তলপেটে কেমন একটা ব্যথা পাক খেয়ে খেয়ে সারা শরীরে যেন ছড়িয়ে পড়ছে। অনেককাল আগে স্কুলের মৌখিক পরীক্ষার আগে এমন করতো ওর। কাল রাতের অমন নির্লজ্জতার পর আজ সকালে অভিমন্যুর মুখোমুখি হওয়াটাও কি আর একটা পরীক্ষা নয়? কি জানি কি হবে। মিনিট পাঁচেকের মধ্যে ভারী জুতোর মশমশ শব্দে ভেতরে এলো অভিমন্যু। পরনে আর্মির সবুজ ইউনিফর্ম। তিন্নির খুব কাছে ঠিক সামনাসামনি দাঁড়িয়ে হিমশীতল কণ্ঠে বলল। বারণ করেছিলাম না টেন্ট থেকে বেরোবেন না? আমূল কেঁপে উঠল তিন্নির। অভিমন্যুর ভয়ে না, অভিমন্যুর রাগের ভয়ে। ক্ষীণ গলায় বলল। আপনি ছিলেন না, একটু জল দরকার ছিল। অপেক্ষা করতে পারতেন। সবটি আপনার এত তাড়া কেন? এবার রাগে অভিমানে চোখে জল চলে এলো তিন্নির। হাই হ্যালো গুড মর্নিং কিছু নেই। সকাল সকাল আবারও ধমক। কি ভেবেছি কি অভিমন্যু? তিন্নির সাথে যখন তখন যেমন খুশিভাবে কথা বলা যাবে আর ও চুপচাপ শুনে যাবে? মুখ তুলে সরাসরি অভিমন্যুর দিকে তাকিয়ে সমান তেজে পাল্টা প্রশ্ন করল তিন্নি। আপনি এবার সবেতেই আমায় এত বকেন কেন? আচমকা তিন্নির কাছ থেকে এরকম কথার ঝাঁজ আশা করেনি অভিমন্যু। একটু হকচকিয়ে গিয়ে বলল। আমি আপনাকে বকি? তিন্নি দমল না। আগের মতোই সমান তেজে বলে উঠল। তা নয়তো কি? সবসময় এটা করবেন না, ওটা করবেন না, এখানে বেরোবেন না, ওখানে যাবেন না, তাড়াহুড়ো করবেন না, তাড়াতাড়ি খাবেন না। নরমভাবেও তো বলা যায়। কাল থেকে সমানে আমায় বকে যাচ্ছেন। আমি কি বাচ্চা? আপনি বাচ্চা নন। প্রেম, ভালোবাসা, লজ্জা, ভয় সব মাথায় উঠল। একটু আগের অস্বস্তিকর কোণ্ঠায় জর্জরিত তিন্নি সব বেমালুম ভুলে গিয়ে রাগে চিরবিরিয়ে উঠল। উম, উম, মানে?
শরতের নির্মল আকাশে এক ফালি রোদের মতো মিষ্টি হাসি ফুটল অভিমন্যুর মুখে। যেন তিন্নির রাগ নয়, স্ট্যান্ড আপ কমেডি চলছে। এমনি হেসে বলল, বাচ্চা মেয়েরা রথের মেলায় হারিয়ে যায় আর আপনি পাহাড়ে বেড়াতে এসে। আপনি একটা পরের ঘটনাগুলো কয়েক মিলি সেকেন্ডে ঘটে গেল পরপর। রাগে উত্তেজনায় অভিমন্যুর দিকে পেছনে ফিরতে গিয়ে জুতোর কাদায় পা পিছলে তিনি হুমড়ি খেয়ে মাটিতে পড়ার আগেই হাসতে হাসতে আর্মি রিফ্লেক্সে ওর বলিষ্ঠ শক্ত হাত তিন্নিকে ধরে ফেলল অভিমন্যু। পার্থক্য এটাই, অন্যবারের মতো তিন্নিকে সাথে সাথে ছেড়ে না দিয়ে ওর কোমর জড়িয়ে নিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। ওর হাত তখনও তিন্নিকে ধরে, মুখে লেগে আছে প্রশ্রয়ের হাসি। শান্ত গলায় বলল, এই যেমন বাচ্চা মেয়েরা রেগে গেলে হাঁটতে গিয়ে পড়ে যায়, কিন্তু আপনি থামলেন কেন বলুন? আমি কি? আর একবারকে হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এলো। মুখের কথা হারিয়ে গেল তিন্নি। হাঁ করে তাকিয়ে রইল অভিমন্যুর দিকে। নিজের দেহের সবটুকু ভার ছেড়ে দিয়েছে অভিমন্যুর হাতে। অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্টারটার প্রখর তেজস্ক্রিয়তায় এবার বোধহয় তাঁবুর মধ্যে ছোটখাটো একটা বিস্ফোরণ হয়ে যাবে। অ্যাড্রিনালিনের শিরশিরানি শিরায় শিরায়, প্রতিটি রোমকূপ খাড়া, প্রতিটি রক্তকণিকা নেচে চলেছে নতুন নতুন ছন্দে। কালকে সারা রাতের কান্নার সাইড এফেক্ট। তিন্নির মুখ চোখ একটু ফোলা, গোলাপি হয়ে আছে। সদ্য ধৌত মুখে তখনও 2-3 ফোঁটা জলবিন্দু লেগে আছে ভোরের শিশিরের মতো। কপালে লেগে 2-1টি ভেজা চুলের রাশি। থরথর করে কাঁপছে ওর ঠোঁট দুটো। চোখ ফেরাতে পারছিল না অভিমন্যু। দুজনের মুখ খুব কাছাকাছি। অভিমন্যুর গরম নিঃশ্বাসের আজে পুড়ে যাচ্ছে তিন্নির মুখ। হৃস্পন্দনের গতি বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। সময় যেন থমকে গেছে। আবারও করে তিন্নির মনে পড়ে গেল কাল দুপুরে মেঘার কথাটা। কিস করেছিস? মেরুদণ্ড বরাবর শীতল বিদ্যুৎ প্রবাহ বয়ে যেতেই অভিমন্যুর হাতের মধ্যে আর একবার কেঁপে উঠল তিন্নি। আর আচমকা সম্বিত ফিরে পেয়ে সীমা লঙ্ঘন করে ফেলার অস্বস্তিতে অভিমন্যু তড়িঘড়ি তিন্নিকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিল। কিছু মুহূর্ত সব চুপচাপ থমকে রইল ওরা দুজনেই। এত সহজ তো নয় ওদের সম্পর্ক। কথা খুঁজে পেল না কেউই বেশ কিছু সময়। অভিমন্যু গলা ছেড়ে বলার চেষ্টা করল, আই এম সরি, অভ্যেস হয়ে গেছে। অভ্যেসে। কথাটা খট করে কানে লাগলো তিন্নির। ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল অভিমন্যুর দিকে, যেন পড়ে নিচ্ছে ওর সব অভিব্যক্তি। চোখ ফিরিয়ে নিল অভিমন্যু। কেমন এক অদ্ভুত গলায় বলল, আজ শরীর কেমন আছে? যেতে পারবেন? ভ্যানিলা আইসক্রিমের মতো নরম মিষ্টি মিষ্টি যে সুখ স্বপ্নটা এতক্ষণ জেগে থেকেই দেখছিল তিনি। অভিমন্যুর প্রশ্নটায় সেই ইউটোপিয়া থেকে এক লহমায় বাস্তবের রুক্ষ কঠিন মাটিতে আশ্রে পড়ল। সব স্বপ্ন কেন পূর্ণ হয় না? মুখ ঘুরিয়ে নিল ও। সময় নিয়ে ডুকরে উঠে আসা দীর্ঘশ্বাসটি গোপন করে অস্ফুটে বলল, যেতে তো হবেই। কি বলবে ভেবে পেল না অভিমন্যু। প্রায় জবাবদিহি দেওয়ার মতোই বলল, আপনি জানেন আমি নিরুপায়। এমনিতেও এই রেস্কিউটা আমার অফিসিয়াল রেকর্ডে রাখছি না, জাস্ট একটা অফলাইন রেস্কিউ মিশন বলে ডিক্লেয়ার করব। একজন মহিলা আর্মির টেন্টে সারা রাত। আমাদের সমাজকে আপনি চেনেন। চোখে বিদ্যুৎ ঝলসে উঠল তিন্নির। তীব্র গলায় বলে উঠল, কোন সমাজ? যারা ভুল নথি সাবমিট করে ট্যাক্সের 5,000 টাকা বাঁচায়, যারা নিজেরা এসি ঘরে বসে থেকে আর্মির সমালোচনা করে ঢিল সরে। আপনিও সেই সমাজের অংশ সীমতিনি, এমনকি আমিও। মানি না আমি এমন সমাজ। চুপ করে গেল অভিমন্যু। তারপর ধীরে ধীরে বলল, রাস্তা খুলে গেছে, আপনি রেডি হয়ে নিন। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। হঠাৎ করে বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল তিন্নির। হয়তো অভিমন্যুরও। আর একটুও কি ধরে রাখা যেত না এই সময়টুকু? ডুকরে একটা কান্না উঠে আসে ভেতর থেকে। সুস পড়লেও তার শব্দ শোনা যাবে এমন নিশ্চুপ তাঁবুর নিস্তব্ধতা ভঙ্গ করে কিছু সময় পর ধীর গলায় তিন্নি বলল, অভিমন্যু, কালকের রাতের জন্য আম সরি। আসলে একের পর এক নতুন নতুন চমক আমি আর নিতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না তাই। তিন্নির কথা শেষ হওয়ার আগেই ওকে থামিয়ে দিল অভিমন্যু। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। No, it's not and you don't. সজোরে বলে উঠল তিনি। আজ যে ওকে বলতেই হবে। আমি বোধহয় অধিকারের বাইরেও অনেক কিছুই করে ফেলেছি সেই প্রথম দিন থেকেই। আপনি হয়তো ভাবছেন আমি খুব বেহায়া, অসভ্য, অভব্য, যাচ্ছে তাই একটা মেয়ে। কিন্তু বিশ্বাস করুন অভিমন্যু, আমি এমনটা নই। একের পর এক আনইউজুয়াল ইনসিডেন্ট, মানে আচমকা ভয় পেয়ে গিয়ে আমি হয়তো আপনাকে।
থেমে থেমে ও ভাঙা গলায় বাকি কথাগুলো আর শেষ করতে পারল না তিনি। টপটপ করে নিঃশব্দ চোখের জলগুলো তাঁবুর মাটিতে পড়তে লাগলো। সেদিকে তাকিয়ে গাঢ় গলায় অভিমন্যু বলল, সীমন্তিনী, আপনাকে নিয়ে এরকম কোনো চিন্তা আমার মনে আসেনি, আসবেও না। যেটা হয়েছে সেটা ক্ষণিকের দুর্বলতা। প্লিজ ভুলে যান। না, দীর্ঘশ্বাসটা আর আটকানো গেল না। কি অবলীলাক্রমে অভিমন্যু বলে দিল, ভুলে যান। তবে কি সত্যি অভিমন্যুর তরফ থেকে ওর জন্য কোনো দুর্বলতা নেই? এত সহজ ভুলে যাওয়া? বুকের ভেতরটা শত টুকরো হয়ে ফেটে যাচ্ছিল তিন্নির। তবে আর না, যে ওকে চায় না তার সামনে বারে বারে আর নিজেকে ছোট করবে না তিন্নি। দাঁতে দাঁত চেপে মন শক্ত করে নিজেকে সামলে নিল ও। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে প্রসঙ্গ পাল্টে বলল, কাল রাতে ওটা কি ছিল অভিমন্যু? পাহাড়ি শিয়াল। সাধারণত ওরা মানুষজনের ধারে কাছে ঘেঁষে না। হঠাৎ কাল রাতেই বা কেন এলো জানি না। চিন্তা জড়ানো স্বরে স্বগতিক কইল অভিমন্যু। ডেস্টিনি নাকি কোইন্সিডেন্স? মুখে কিছু না বলেও বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল তিন্নির। এই ট্রিপের শুরু থেকে একের পর এক কি হয়ে চলেছে। আপনার জামা কাপড় শুকিয়ে গেছে ম্যাডাম, রেডি হয়ে নিন। অন্যমনস্কভাবে কথাগুলো বলে ট্রেন থেকে বেরিয়ে গেল অভিমন্যু। সকাল 10টা নাগাদ সীমন্তিনীকে একটা হুড খোলা জিপে চাপিয়ে বেরিয়ে পড়ল অভিমন্যু। ইউনিফর্ম আর চোখে রেবনের কালো রোদ চশমা পরা অভিমন্যুকে দেখে আর একবার যেন তিনি হৃৎপিণ্ডের রক্ত ছলকে উঠল, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে তার থেকেও বেশি অবাক হয়ে যাচ্ছিল তিনি এ ভেবে, কি ইস্পাত কঠিন নার্ভ অভিমন্যুর। কাল সারা রাত জেগেও এরম ভয়ঙ্কর রাস্তাতেও সাবলীলভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। বিস্ময়, শ্রদ্ধা, সম্ভ্রম, ভালো লাগা, ভালোবাসা সব কিছুর মিশ্র অনুভূতিতে বোধ হয়েছিল ওর মন। খেয়াল করেনি গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝেই ওর দিকে তাকাচ্ছে অভিমন্যু। কি ছিল সে দৃষ্টিতে? সে কথা থাক। একের পর এক পাহাড় উপত্যকা ছোট্ট হ্রদ পেরিয়ে যাচ্ছে আর তিন্নির বুকের ভেতরটা হু হু করে উঠছে। ভেজা হাওয়ায় আসন্ন বিচ্ছেদের মন খারাপের গন্ধ। একটাই কথা মাথার মধ্যে টিকটিক করে যাচ্ছে, আর কোনোদিনও দেখা হবে না, আর কোনোদিনও এই কটা ঘন্টা কাটানোর সময় ফিরে আসবে না। আজকের পর সারা জীবনের মতো অভিমন্যু হারিয়ে যাবে এই বিশাল দুনিয়ায়। আর যার জন্য তিন্নির এত কষ্ট, এত চোখের জল, সে নির্বিকার, তার কিচ্ছু যায় আসে না। পাথরের চেয়েও কঠিন তার মন। নির্নিমেষ চোখে চলমান পাহাড়ি রাস্তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে তাকিয়েছিল তিন্নি। অভিমানী মনে সমুদ্রের তোলপাড় চলেও মুখে কুলুপ এঁটেছিল। কথা বলতে গেলেই যে চেপে রাখা কান্নাটা বেরিয়ে আসবে। অনেকটা রাস্তা চলে আসার পর অভিমন্যু মুখ খুলল। বাকি রাস্তাটাও কি কথা বলবেন না বলে পণ করেছেন? ফোঁস করে একটা নিঃশ্বাসের সাথে তিন্নির চাপা অভিমান ছিটকে বেরিয়ে এলো। আপনার আর কি? কাল থেকে জ্বালিয়ে যাচ্ছি, যতক্ষণ না চোখের সামনে থেকে দূর করবেন আমাকে, মানে দূর করে দিতে পারছেন, আপনার তো শান্তি নেই। হেসে ফেলল অভিমন্যু। খুব রেগে আছেন মনে হচ্ছে। কৃষ্ণ সাগরের মতো ডাগর কালো চোখ দুটি জলে টইটুম্বুর। অভিমন্যুর দিকে তাকাতেই সেই অভিমানের সাগর থেকে এক ঝলক নোনতা জল ছলকে পড়ল। আপনি কি কিছুই বোঝেন না অভিমন্যু, নাকি সব বুঝেও না বোঝার ভান করছেন? তিন্নির থেকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল অভিমন্যু। জল শক্ত হয়ে উঠেছে ওর ততক্ষণে। পাথরে এবড়ো থেবড়ো পথে চুলের কাটার মতো অনেকগুলো বাঁক পরপর পেরিয়ে গেল ওরা। একটা পাহাড় থেকে নামলো ওরা, আরও কয়েকশো পাহাড় বাকি। কিছুটা সমতল রাস্তায় এসে মুখ খুলল অভিমন্যু। সীমন্তিনী, আপনার চোখ দুটো খুব বাংময়। আপনার মনে কি চলছে সেটা আপনার চোখ দেখেই পড়ে ফেলা যায়। আর সেজন্যই বলছি, আপনি যা ফিল করছেন ওটার কিছুই নয়। ডামসেল অ্যান্ড ডিস্ট্রেস সিনড্রোম। ইন্টেলিজেন্ট মানুষ আপনি, টার্মটা নিশ্চয়ই শুনেছেন আগে। চিরবিরিয়ে উঠল শরীর, রাগে প্রায় চেঁচিয়ে উঠল তিন্নি। মানে আমি ডিজনি প্রিন্সেস? মুখে সামান্য হাসি ফুটে উঠল অভিমন্যুর। জানেন তবে গুড। তারপরই হাসিটা মুছে ফেলে শান্ত গম্ভীর গলায় বলল, আপনি ডিজনি প্রিন্সেস নন, কিন্তু আপনার কাছে আমি প্রিন্স চার্মিং। গত 72 ঘন্টায় কোইন্সিডেন্টলি পরপর 2-3 বার আপনাকে সমূহ বিপদ থেকে রেস্কিউ করেছে। তাই আপনার মনে আমাকে নিয়ে একটা ছোটোখাটো ইনফ্যাচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু সুস্থ মাথায় রেশনালি ভেবে দেখুন, যা হয়েছে এটা খুবই সামান্য ব্যাপার।
ভিজে সলতের মতো রাগটা নিভে গেল তিন্নির। তাই কি অভিমন্যুর যুক্তিকে ঠিক ফেলে দেয়া যায় না, কিন্তু তিন্নির মঞ্চে বলছে অন্য কথা। ইনফ্যাচুয়েশন হলে কি বারবার এভাবে বুকের রক্ত ঝলকে ওঠে? দূরে যেতে হলে কান্না পায়, কাছে এলে আরও কাছে আসতে ইচ্ছে করে। হাজার একটা যুক্তি জিভের আগায় চলে এলেও শব্দ করে সেগুলো বাইরে বেরোলো না। তাছাড়া শান্ত মানুষের সাথে ঝগড়াটাও ঠিক জমে না। অভিমন্যুর কথাটা ঠিক হজম হলো না তিন্নির, আবার প্রতিবাদও করে উঠতে পারল না। আর কোনো যুক্তি খুঁজে না পেয়ে হতাশ গলায় অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেই ফেলল। আর্মি মানেই আনরোম্যান্টিক। গমগমে গলায় হো হো করে প্রাণ খোলা হাসিতে ফেলে পড়ল অভিমন্যু। আচমকা ইন্ডিকেটর দিয়ে রাস্তার এক সাইডে গাড়ি থামিয়ে দিয়ে চোখের রেবেন রোদ চশমাটা খুলে সরাসরি তিন্নির দিকে তাকালো। কি বলছেন ম্যাডাম? আমরা আনরোম্যান্টিক? আর্মিতে সবচেয়ে বেশি রোমান্টিক। দেশকে ভালোবেসে এই যে আমরা সীমান্তে পড়ে থাকি, সে কি শুধু মাস গেলে কটা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার আশায়, নাকি আমার পরিবার লাইফ টাইম পেনশন পাবে তার ভরসায়? তাহলে এত এত গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডাক্তার, ল ডিগ্রি নিয়ে ব্যাচেলররা বড় বড় চাকরি অফার ছেড়ে আর্মি জয়েন করত? আমাকে দেখুন না, আগামী 7 মাস এখন এই পাহাড়ে পাহাড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। আধ পরে রুটি হোক কিংবা নুন সেদ্ধ ডাল, নিজের খাবার নিজেকে বানিয়ে খেতে হবে। রোদ ঝড় বৃষ্টি, শনিবার বা রবিবার শরীর খারাপ, গা ম্যাচ ম্যাচ করছে বলে আমাদের কিচ্ছু হয় না ম্যাডাম। 365/24 ডিউটি। খুব বড় জোর মাঝে মাঝে মন খারাপ হলে পার্সের মধ্যে রাখা একটা পাসপোর্ট সাইজের ফটো দেখব, বাড়ির কথা মনে পড়বে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে দম নেয়ার জন্য থামল অভিমন্যু। তারপর রাস্তার দিকে চোখ ফিরিয়ে আবার বলতে লাগলো। আমাদের ইমোশন রাখতে নেই ম্যাডাম, আবেগের থেকে যুক্তিকে আমরা বেশি গুরুত্ব দিই। আমরা পাথর, আমাদের চোখের পলকে অ্যাবর্থ নিশানায় গুলি চালাতে হয়, মুখ বুঝে অর্ডার ফলো করতে হয়। যেখানে বন্দুক নেই, খালি হাতে যুদ্ধ করে সে লড়াই জিতে আসতে হয়। যদি মারা যায় তবে শহীদ আখ্যা পাবো, আর যদি হিরো বেঁচে ফিরে আসে তার মানে পঙ্গু হয়ে ফিরে এসেছে। কারণ আপনারা সিভিলিয়ান, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের উপর। ক্রেজি তো চুপচাপ এত কিছু সহ্য করেছে আপনারা সিভিলিয়ানদের এত অপেক্ষা সত্ত্বেও। অভিমন্যুর একটা একটা কথা সাপাং সাপাং কাটা লাগানোর চাবুকের মার হয়ে তিন্নির বুকের উপর হানছিল। অভিমন্যু কি ইচ্ছে করে কথার আঘাতে ওকে জর্জরিত করার চেষ্টায় আছে? হৃৎপিণ্ডটা যেন কেউ সজোরে মুচড়ে দিল দু হাতে। জল ভরা চোখ দুটো তুলে অস্ফুটে বলল তিনি। কেন বারে বারে আমাকে এভাবে আঘাত দিচ্ছেন? আমি যে কথাগুলো শেষ করতে পারল না তিনি। উদ্গত কান্নাটা গিলে ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আপনি বোঝেন না? তিন্নির প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ গাড়ি স্টার্ট দিল অভিমন্যু। আর একটাও কথা না বলে অভিমন্যুর সবুজ মিলিটারি জিপ সামনের দিকে চলতে লাগলো হু হু করে ঝড়ের গতিতে। আর চোখে স্পিডও মিটারটা দেখে শিরশির করে উঠল তিন্নির বুকের ভেতরটা। ওর চুল উড়ছিল উত্তল হাওয়ায়, হাওয়ার দাপটে চোখ খোলা রাখতে পারছিল না। তাও কেন জানি এবার আর এক ফোঁটাও ভয় করছিল না তিন্নির। মৃতের মতো বসে থেকে মনে মনে হয়তো ভগবানের কাছে প্রার্থনা করছিল, হোক অ্যাক্সিডেন্ট, তবে তো আজ আর ফিরে যেতে হবে না। ভগবান আজ সত্যি বোধহয় কানে তুলো এঁটেছিলেন। তাই সকাল থেকে তিন্নির একটা প্রার্থনাও শুনতে পাননি। অ্যাক্সিডেন্ট তো দূর, সামান্য আঁচড়টুকু না লাগিয়ে তিন্নিকে নিয়ে অভিমন্যুর গাড়ি এগিয়ে চলল পাহাড় পেরিয়ে। গাড়ি যখন গ্যাংটংয়ের চেনা রাস্তায় ঢুকে পড়ল, গাড়ির গতি কমলে তিন্নি আবার জিজ্ঞেস করল বেহায়ার মতো। আপনার মনে আমার জন্য বিন্দুমাত্র জায়গা নেই? সাথে সাথে কোনো জবাব না দিয়ে কিছু সময় পর মসৃণভাবে গাড়িটা থামালো অভিমন্যু। মুখের পেশিগুলো তখনও কঠিন হয়ে ফুটে রয়েছে। গম্ভীর নির্লিপ্ত স্বরে বলল, আপনার হোটেল এসে গেছে, চললাম ম্যাডাম। সেফ জার্নি, ভালো থাকবেন। এত পাথরও কি মানুষের মন হয়? বুকের ভেতরটা হু হু করে উঠল তিন্নির। এ কোন অমানুষকে মন দিয়ে ফেলেছে ও? যন্ত্রচালিতের মতো গাড়ি থেকে নেমে শেষবারের মতো অভিমন্যুর দিকে তাকালো তিন্নি। আমার উত্তরটা পেলাম না অভিমানীয়। রোদ চশমার আড়লে অভিমন্যুর চোখ দেখা গেল না, ভারী স্বরটা ভেসে এলো। সব প্রশ্নের উত্তর হয় না ম্যাডাম, ব্রাদার। সব প্রশ্নের উত্তর দিতে নেই। চললাম, ফিরে অতি অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন মনে করে।
স্থানবোধ তিন্নিকে ওখানেই দাঁড় করিয়ে রেখে প্রচণ্ড গতিতে পাতা উড়িয়ে অভিমন্যুর সবুজ জিপটা ওর দৃষ্টিসীমার বাইরে চলে গেল। যতক্ষণ তাকিয়ে থাকা যায় তিন্নি তাকিয়ে রইল অভিমন্যুর গমন পথের দিকে। গাল বেয়ে গড়িয়ে পড়া নিঃশব্দ চোখের জলের সাথে সাথে তিন্নির ঠোঁট দুটো নড়ে উঠল। ওকে ওকে দেখো, ওকে ভালো রেখো, যা পারো শাস্তি আমাকে দাও, কিন্তু ওকে অক্ষত রেখো প্লিজ। প্লিজ সৃষ্টিকর্তা, ওর যেন কিছু না হয়, ওর কিছু ক্ষতি হওয়ার আগে আমাকে উঠিয়ে নিও প্লিজ। হোটেলের গেটের বাইরে দাঁড়িয়ে থেকে একই কথা বিড়বিড়িয়ে প্রার্থনা করে চলল তিন্নি বারে বারে। সব অপেক্ষারই শেষ থাকে, সব কান্নাই থেমে যায় একদিন। অভিমন্যুর সবুজ রঙা জিপ গ্যাংটংয়ের ম্যাল রোড দিয়ে ভেজা দেবদারু পাতার ঝড় উঠিয়ে চলে যাওয়ার পরও পাথরের মূর্তির মতো স্থির হয়ে ওখানেই দাঁড়িয়েছিল তিন্নি। সব শেষ হয়ে গিয়েও যেন শেষ হলো না। তিন্নির তখনও বিশ্বাস হচ্ছিল না অভিমন্যু সত্যি সত্যি চলে গেছে। কেবলই মনে হচ্ছিল যেন বিশাল এক দুঃস্বপ্ন দেখেছে ও। ঘুম ভেঙে যাবে এখনই, আর চোখের সামনে আবার দেখতে পাবে অভিমন্যুর গাঢ় বাদামি চোখ দুটি, যা গত ৭২ ঘন্টায় বারবার ওর সামনে ঘুরে ফিরে এসেছে, কখনো স্বপ্নে কখনো অস্তিত্বে। কিন্তু আশেপাশের লোকেদের কৌতূহলী দৃষ্টি গুনগুন গুঞ্জন ওকে টেনে নামিয়ে আনলো কঠোর বাস্তবে। নিঃশব্দ চোখের জলগুলো মুছে পায়ে পায়ে তিন্নি ফিরে এলো হোটেলে। সাথে হ্যান্ডব্যাগে পড়ে থাকা কি কার্ড দিয়ে নিজের রুমে ঢুকে গা এলিয়ে দিল হোটেলের নরম বিছানায়। কাল থেকে চলে আসা মানসিক শ্রান্তি আর ননস্টপ কান্নার পর মাথাটা ভার হয়ে আছে পাহাড়ের মতো। অসহ্য যন্ত্রণায় যেন ফেটে যাবে যে কোনো সময়। ইচ্ছে না করলেও বেড ছেড়ে উঠল আবার। রোমে রাখা রুকস্যাক ঘেটে পেনকিলারের স্ট্রিপ বের করে গোটা 2 ট্যাবলেট গিলে নিল। আবার শুতে যাবে ঝড়ের বেগে ওর ঘরে ঢুকলো মেঘা, আর ঢুকেই চেঁচিয়ে উঠল। সীমন্তিনী, কখন এলি তুই? কি হয়েছিল? কেমন আছিস? সব ঠিক আছে? ওরা তোকে কিছু করেছে? এই সায়ক, দেখ সীমন্তিনী চলে এসেছে। ওরা সবাই বোধহয় হোটেলের কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট সেরে ফিরছিল। মেঘার চিৎকার চেঁচামেচি শুনে ওদের রুমে হুড়মুড় করে ঢুকে পড়েছে পুরো গ্রুপের বাকি 8 জন। পিয়াসা এসেই জড়িয়ে ধরল তিন্নিকে। আই এম সো সরি সীমন্তিনী, কানে হেডফোন ছিল, আমি একদম শুনতে পাইনি। ভেবেছিলাম তুমি হয়তো অন্য গাড়িতে যাচ্ছ। ইট ওয়াজ জাস্ট অ্যান অনেস্ট মিস্টেক, বিশ্বাস করো। পিয়াসা আরও অনেক কিছু বলে যাচ্ছিল, ক্ষমা চাইছিল, কিন্তু কেন জানি তিন্নির খুব বিরক্ত লাগছিল ওদের সবাইকে। কাউকে সহ্য হচ্ছিল না ওর গায়ে তখন যেন 100টি বিছের কামড়ের চলুনি। আর কারো স্পর্শ সহ্য হচ্ছিল না ওর। অভিমন্যুর ছোঁয়া যে এখনও তিন্নির সারা শরীরে লেগে, ও চায় না আর কেউ ওকে স্পর্শ করুক। পিয়াসার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিন্নি শুকনো গলায় বলল, আমি খুব টায়ার্ড, রিকোয়েস্ট করছি একটু একা থাকতে দাও আমায় প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই তোরা সব যা তো, আমি রয়েছি সীমন্তিনীর কাছে। অদৃশ্য বিছেগুলো আর একবার কামড়ে ধরল কি মন। তিন্নির সারা শরীর যেন বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে সকল মানুষজনের উপস্থিতি। কেমন একটা কর্কশ গলায় তিন্নি প্রায় চেঁচিয়ে উঠল। মেঘা, আমি একটু একা থাকতে চাই, প্লিজ আন্ডারস্ট্যান্ড। নরম শান্ত মুখচোরা যে মেয়ে, 7 চরে রাগ কাটে না। তিন্নির এই আকস্মিক রূঢ়তায় মেঘা, পিয়াসা এবং বাকিরা সবাই থমকে গেল। মুখ কালো হয়ে এলো সবার। তারপর একে একে বেরিয়ে গেল হোটেলের ঘর থেকে সায়ক ছাড়া। তিন্নি খেয়াল করেনি সায়ক বেরোয়নি ওর রুম থেকে। সজরে রুমের দরজাটা বন্ধ করেই ভূত দেখার মতো চমকে উঠল। সায়কের নির্নিমেষ দৃষ্টির দিকে তাকিয়ে গলা কেঁপে গেল ওর। তুই বেরোসনি কেন? তিনি ব্যস্ত হয়ে দরজাটা খুলতে যেতেই আড়াল করে দাঁড়ালো সায়ক। কেমন একটা অদ্ভুত গলায় বলল, তুই কেমন আছিস সীমন্তিনী? এক পা পিছু হটতে গিয়ে তিনি দেখল ওর পিঠে দেয়ালের বন্ধ দরজা, আর সামনে ওর পথ আটকে সায়ক। চোখ দুটো টকটকে লাল, মুখের ভাবভঙ্গি কেমন উত্তেজিত। পালাবার পথ নেই। তিন্নির মাথায় তখন দমকলের লাল ঘণ্টি ঘন ঘন বেজে কি যেন একটা বিপদ সংকেত পাঠাচ্ছে। মনে মনে নিজেকে সায়কের সামনে থেকে সরিয়ে নেয়ার সম্ভাব্য রাস্তা খুঁজতে খুঁজতে গলা শক্ত রেখে বলল, আমি ক্লান্ত সায়ক, প্লিজ আমায় একটু রেস্ট নিতে দে। তোদের সওয়াল জবাব পরেও তো অনেক সময় পাবি করার জন্য। ততক্ষণে হাতের মুঠি পাকিয়ে প্রায় তেড়ে এসেছে সায়ক। না, আমি এখনই জানতে চাই কি হয়েছে তোর।
অবাক চোখে দাঁড়িয়ে রইল তিনি। কি বলতে চাইছে শায়ক? নিজের সবটুকু শক্তি দিয়ে গলা শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে কেটে কেটে বলল। কে কি করবে আমায়? তিন্নির হাত দুটো নিজের ঘামে ভেজা ঠান্ডা হাতে জড়িয়ে নিয়ে শায়ক ফিসফিস করে বলল। কি করেছে ওরা তোকে? আমাকে সত্যি করে বল সীমন্তিনী, আমি কাউকে জানাবো না, আই প্রমিস। এখনই আমি মেডিকেল শপ থেকে ওষুধ কিনে আনছি। ইভেন ইটস সামথিং হ্যাপেন, ইট উইল নট বি ডিয়ার এনিমোর। লেট মি টেক কেয়ার অফ ইট। স্তব্ধ হয়ে গেল তিনি। টর্নেডো আশ্রে পড়ার ঠিক আগের মুহূর্তে সব যেমন পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ করে তিন্নির মনে হলো আশেপাশে সব যেন নিস্তব্ধ, টিকটিক করে প্রবল বেগে শুধু অনেক দূরের হোটেলের লবিতে লাগানো দেয়াল ঘড়ির কাটার আওয়াজ ভেসে আসে। শরীরের সকল রক্ত যেন তিন্নির মাথায় উঠে এসেছে। যে কোনো মুহূর্তে চোখ কান দিয়ে গল গল করে গরম লাভা স্রোত বেরিয়ে আসবে। চোখ বন্ধ করে নিতেই অভিমন্যুর মুখটাই তিন্নির চোখের সামনে ভেসে উঠল। আর তখনই ওর মনে হলো শায়কের গরম নিঃশ্বাসের হালকা যেন ওর গায়ে এসে লাগছে। গা গুলিয়ে উঠল ওর। শায়ক কি প্রয়োজনের অতিরিক্ত কাছাকাছি দাঁড়িয়ে হাত ছাড়িয়ে নিয়ে শায়ককে ধাক্কা মেরে ঠেলে সরিয়ে দিল তিন্নি। চাপার আগের সাথে ক্ষুদ্র গলায় বলল। লিমিট ক্রস করিস না। কি ভাবিস তুই আমি একা বলে যে যখন যা খুশি তাই করতে পারবে? কেন বুঝছিস না? দুপা পিছিয়ে গিয়ে শায়ক আস্তে আস্তে বলল। আমি তোর ভালোর জন্যই বলছি। পরপর দুটো শ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিল তিন্নি। সতেজে জবাব দিল। অভিমন্যু ছিল আমার সাথে, ও থাকতে কেউ আমায় টাচ করার সাহসটুকুও রাখে না শায়ক। আবারও মুখ বিকৃত হয়ে উঠল শায়কের। উদ্ভটভাবে বলে উঠল। কোন অভিমন্যু? সেই ট্রেনের আর্মি হিরো ছিল যে। কি বলবে ভেবে পেল না তিনি। তার মধ্যে শায়ক মুখ চোখ একটা কদর্য ভঙ্গিমা এনে হিসিয়ে উঠল। জানতাম লোকটা সুবিধের নয়। ট্রেনের সেই এপিসোডটার পর থেকেই ও কি তোকে ফলো করছিল নাকি? কি করেছে তোকে একা পেয়ে? গায়ে হাতটা দিয়েছে? আমাকে বল একবার, এমন মিডিয়াতে ছড়িয়ে দিব ব্যাটার চাকরি চলে যাবে। শায়ক! বুকের ভেতর থেকে গলা চিরে যে আওয়াজটা বেরিয়ে এলো, অন্য কোনো সময়ে তিনি নিজেও বুঝতে পারত না এটা ওরিশর। শায়কও মুখের কথা শেষ না করেই থমকে দাঁড়িয়ে রইল। আগুন ছড়া দৃষ্টিতে কিছুক্ষণ শায়কের দিকে তাকিয়ে রইল তিনি। ওর দৃষ্টির সামনে যে কেউ কুঁকড়ে যাবে, শায়কও ব্যতিক্রম নয়। মিনিট কয়েক চুপ থেকে মনে মনে বার দুয়েক অভিমন্যুর নাম নিল তিনি। তারপর বরফের চেয়েও ঠান্ডা স্বরে বলল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শায়ক। আবারও সাবধান করছি তোকে, কাউকে রেসপেক্ট করতে না পারিস তাকে অন্তত অসম্মান করার অধিকার তোর নেই। বুদবুদে বাস করে দেশে জন্য যারা প্রাণপাত করছে তাদের মজা করিস না। এখন এ ঘর থেকে বের হয়ে যা, রেস্ট নিতে দে আমায়। আর একটাও কথা না বলে একরকম ঘাড় ধাক্কা দিয়ে শায়ককে ঠেলে সরিয়ে রুমের দরজাটা হাত করে খুলে দিল তিনি। বাইরে মেঘা পিয়াসা নির্মলারা তখনও দাঁড়িয়ে। ওদের মুখ চোখের অবস্থা বলে দিচ্ছে এতক্ষণ ধরে ভেতরের সব কথোপকথনই বাইরে সরে গেছে। এরপরে আর দাঁড়িয়ে থাকা মানায় না। মাথা নিচু করে বেরিয়ে গেল শায়ক। দরজাটা সজোরে বন্ধ করে এতক্ষণের চেপে রাখা রাগটা কান্না হয়ে বেরিয়ে এলো। দরজায় পিঠ দিয়ে কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ল তিনি। কাঁদতে কাঁদতে নিজের মনে বলতে লাগলো। কেন অভিমন্যু, কেন আমায় এখানে এই অমানুষগুলোর মাঝে ফিরিয়ে দিয়ে গেলে? কিছু ভালো লাগছে না আমার, প্লিজ আমায় এখান থেকে নিয়ে যাও। অভিমন্যু তখন গ্যাংটং থেকে ৮০ কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তায় খালি জিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্যহীনভাবে। ভালো লাগছে না ওর, কিচ্ছু ভালো লাগছে না। শূন্য দৃষ্টিতে কতক্ষণ একইভাবে দেয়ালের দিকে তাকিয়ে বসেছিল তিনি। বেলা 2টো নাগাদ ওর রুমে কেউ নক করল। বিরক্ত হয়ে দরজা খুলে দেখল মেঘা। একটু ভয়ে ভয়ে মেঘা বলল। সন্ধ্যা 6টায় ফ্লাইট ট্রেন, এখনও না বেরোলে তো আর ধরতে পারবো না। বুকের শেষ পাথরটাও ভেঙে গেল তিন্নির। ফিরতে হবেই, এখান থেকে বহু দূরে। আর কোনোদিন দেখা হবে না সেই মানুষটার সাথে। ধ্বংসস্তূপের মতো ভাঙাচোরা হয়ে কাঁপতে কাঁপতে ওখানেই বসে পড়ল তিন্নি। শেষবারের মতো অভিমন্যুর প্রায় মিলিয়ে যাওয়া ঘ্রাণ লেগে থাকা জ্যাকেটটা আরেকবার জড়িয়ে ধরে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল তিনি। এই একটাই তো বাস্তব চিহ্ন অভিমন্যুর। জ্যাকেটটা না থাকলে সবাই হয়তো বলতো ও শুধুই বানানো গল্প। সত্যি সত্যি এমন আবার হয় নাকি? রুকস্যাকটা কাঁধে নিয়ে অবসন্ন পায়ে হোটেলের ঘর থেকে বেরোলো তিনি।
কান্না আর আসে না। শূন্য দৃষ্টিতে স্থবিরের মতো এগিয়ে চলল অনির্দিষ্ট সামনের দিকে। রিসেপশনে সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছিল। তিন্নিকে দেখেই সবাই চুপ। আলোচনাটা যে ওকে নিয়েই হচ্ছিল তা স্পষ্ট বুঝতে পারছিল তিন্নি, কিন্তু কেয়ার করল না। কে কি ভাবলো বললো আর কোনো কিছুতেই কিছু যায় আসে না ওর। চুপচাপ গিয়ে এনজিপি যাওয়ার ভাড়ার গাড়িতে উঠে বসল। মেঘা সবার দিকে একবার ঠোঁট উল্টে তাকিয়ে ইশারা করল। তোরাও চল। সারা রাস্তা একটাও কথা না বলে চুপ করেছিল তিনি, আর সবাইও। গাড়িতে যেন শ্মশানের নিস্তব্ধতা। কিরকম হইচই করে বেরিয়েছিল ওরা। মাত্র দুদিনের ব্যবধানে পরিস্থিতির আকাশ পাতাল তফাৎ। কলকাতা ফেরার ট্রেন আসার মিনিট 5 আগেই স্টেশনে এসে পৌঁছেছিল ওরা। ট্রেনে ওঠার আগে শেষবারের মতো একবার নর্থ বেঙ্গলের সবুজ পাহাড় চোখ ভরে দেখে নিল তিনি। অভিমন্যুর ছায়া যেন এই সবুজ পাহাড় আর নর্থ বেঙ্গলের জঙ্গলি হাওয়াতেই মিশে আছে। বুকের ওপর একরাশ ভারী পাথর রেখে ট্রেনে উঠল ও। 140 কিলোমিটার প্রতি ঘন্টায় অভিমন্যুর স্পর্শ, অভিমন্যুর স্মৃতি ফেলে ঝাপসা চোখে তিনি এগিয়ে চলল কলকাতার দিকে। সাইড লেয়ার পাড়তে অবসন্ন শৈলে পাতলা চাদরে মুখ অবধি ঢাকা দিয়ে শুয়েছিল তিনি। সূর্য ডুবে গেছে গেছে অনেকক্ষণ। বাইরে ঝাপসা অন্ধকার। ট্রেন চলছে নিজের গতিতে ঝমঝম ঝমঝম শব্দে। একের পর এক নাম না জানা স্টেশন পেরিয়ে যাচ্ছে। নিচে স্বরে শায়ক মেঘারা কী সব আলোচনা করছে, তিন্নির কানে এসে পৌঁছচ্ছে না। হঠাৎ মুঠোফোনের তীব্র যান্ত্রিক শব্দে সবার চটকা ভেঙে গেল। সবাই নিজের নিজের ফোন চেক করছে। কার ফোন এলো রে বাবা। শেষে মেঘা উঠে গিয়ে তিন্নিকে ধাক্কা মেরে উঠালো। সুমন্তিনী দেখ, তোর ফোন বাজছে। বাড়ি থেকে ফোন এসেছে বোধহয়। বাড়ির নাম্বার তো নয়, ফোনের স্ক্রিনে একটা আননোন নাম্বার দেখাচ্ছে। তার স্বরে বেজে চলা ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর একবার বুকের রক্ত ছলকে উঠল তিন্নির। আজ সকাল থেকে সন্ধে অবধি তিন্নি যতবার ঈশ্বরকে স্মরণ করেছে, হয়তো বিগত 7 জন্মেও তা করেনি। করলে হয়তো তিন্নিকে আজ এত কাঁদতে হতো না। প্রত্যেক ঘন্টায় ওর প্রার্থনার পরিবর্তন হয়েছে, কিন্তু আকুলতা একই আছে। শেষ বেলায় নর্থ বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আগে কানের তুলো সরিয়ে ফাইনালি ভগবান কি ওর প্রার্থনা শুনলেন। ট্রেনের দরজার দিকে এগিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় কল রিসিভ করল তিনি। এই জরান্নে একটু প্রাইভেসি যে বড্ড প্রয়োজন। স্লিপার ক্লাসের আধখোলা দরজা দিয়ে সোদা ভিজে হাওয়া ছুটে আসে, গায়ে শিরশিরানি ধরিয়ে দিচ্ছে আবারও। ও প্রান্তের গলা শুনেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো তিন্নির। ভগবান ওর ডাক শুনেছে তবে। কান্নার মধ্যে মৃদু হাসি ফুটে উঠল তিন্নির মুখে। প্রশ্ন করল, আমার নাম্বার পেলেন কি করে? গলায় শব্দ করে হাসল অভিমন্যু। আর্মিকে জিজ্ঞেস করছেন নম্বর পেলাম কি করে? হাসালেন যে ম্যাডাম। কথা জোগালো না তিন্নির মুখে। শব্দ বন্ধ করে নিয়ে শরীর এলিয়ে দিল চলন্ত ট্রেনের ধাতব কামরার গায়ে। শীতল ধাতব স্পর্শে যদি হৃৎপিণ্ডের গতিবেগ একটু কমে। কিছুক্ষণ তিন্নির জবাবের অপেক্ষা করে থেকে একটু ব্যস্ত গলায় অভিমন্যু বলল, কিন্তু ম্যাডাম, আপনার ক্রেডিট কার্ডটা তো আমার টেন্টেই ফেলে গেছেন। শুক্লপক্ষের অষ্টমীর বাঁকা চাঁদের মতো একটা কষ্টের হাসি ফুটে উঠল তিন্নির ঠোঁটের আগায়। গলা স্বাভাবিক রাখার যথাযথ চেষ্টায় বলল, ও তাই কি? অভিমন্যুর চিন্তাজড়িত ঘন ব্যারিটন ভেসে এলো অপর প্রান্ত থেকে। হ্যাঁ, তাই তো দেখছি। এখানে ক্রেডিট কার্ড বার করতে গিয়েছিলেন কেন? আর আশ্চর্য, 5-6 ঘন্টা হয়ে গেল প্রায়। আপনি খুঁজে দেখেননি এখনো? এত ইম্পর্টেন্ট একটা জিনিস। না, হয়তো ব্যাগ থেকে পড়ে গেছে, খেয়াল করিনি। মানে আমি তো ক্রেডিট কার্ড ব্যবহার করি না খুব বেশি। মিথ্যে কথা বলতে তিনি অভ্যস্ত নয়। তুতলে গিয়ে ওর থেকে বেশি মিথ্যে আর বানিয়ে বলতে পারল না। সীমন্তিনী? কিছুক্ষণ চুপ করে থেকে প্রায় ইন্টারোগেশন করার মতো কঠিন হয়ে অভিমন্যুর গলা বেজে উঠল ফোনের ওপারে। আপনি কার্ডটি ইচ্ছে করে রেখে আছেন, তাই তো? যাতে আমি আপনাকে ফোন করি? ঠোঁট কামড়ে ধরল তিনি। ভগবান এত বুদ্ধি কেন দিয়েছে এই মানুষটাকে? কিছুই কি লুকোনো যায় না এর থেকে? হাতে নাতে ধরা পড়ে যাওয়ার লজ্জায় আর সংকোচে চুপ করে রইল তিনি। সীমন্তিনী। আর একবার ওর নাম ধরে ডাকলো অভিমন্যু। এবারে স্বর আরও গাঢ়। ফোন ধরেই কেঁপে উঠল তিনি। যতবার অভিমন্যু ওর নাম নেয় ততবার যেন তিন্নির শিরায় শিরায় ছড়িয়ে যায় মাদক মিশ্রিত নীল নীল নেশা।
জবাব দেওয়ার মতো কিছু নেইও ওর। সব ছলনাই যে দিনের আলোর মতো স্পষ্ট। আবেগে আচ্ছন্ন হয়ে কোনো সাড়া দিল না তিন্নি। উত্তর না পেয়ে এবার একটু জোর দিয়েই অভিমন্যু বলল, কেন এমন পাগলামো করছেন? এটা জাস্ট একটা ইনফ্যাচুয়েশন। আপনার ট্রেন কলকাতায় পৌঁছানোর আগে ইনফ্যাচুয়েশন কেটে যাবে। এতক্ষণে স্বর ফুটল তিন্নির গলায়। অস্ফুটে ঠোঁট দুটি নড়ে উঠল ওর। আর যদি না কাটে? হাল ছেড়ে দিল অভিমন্যু। এত মানসিক টানা পড়েন আর নিতে পারছে না ও। শ্রান্ত গলায় বলল, আমি কোনো বন্ধনে আবদ্ধ থাকতে চাই না সীমন্তিনী, প্লিজ। বলছেন প্রেম ভালোবাসা আমার জন্য না। আর বন্ধুত্ব, সেটাও কি আপনার জব প্রোফাইলে অ্যালাউড নয়? আবারও এর কোনো জবাব নেই অভিমন্যুর কাছে। যত্ন করে এড়িয়ে গেল তিন্নির প্রশ্ন। নরম গলায় বলল, ভালো থাকবেন ম্যাডাম, এমন পাগলামো আর করবেন না। রাখলাম। আবারও সব শেষ হয়ে যেতে পারে না। তিন্নির শরীরের প্রতিটি কোষ, প্রতিটি রক্তবিন্দু বিদ্রোহ করে উঠল যেন। অভিমন্যু ফোন রাখার ঠিক আগের মুহূর্তে ডুকরে উঠল তিন্নি। অভিমন্যু প্লিজ। বহুদূর থেকে স্থির অবিচল গলাটা ভেসে এলো। বলুন। কান্না ভেজা গলায় প্রলাপ করে চলল তিন্নি। একটা অনুরোধ রাখবেন আমার, প্লিজ। প্রতিদিন শুধু একটা মিসড কল দেবেন আমার ফোনে, যে কোনো নাম্বার থেকে। আপনাকে আমার সাথে কথা বলতে হবে না, আপনার পার্সোনাল নাম্বার দিতেও হবে না। এই কল ডিটেলস আমি মুছে ফেলবো, আমি কথা দিচ্ছি। কোনো সম্পর্কের দায়ভার নয়, কোনো শর্ত নয়, কোনো দায়িত্ব নয়, জাস্ট একটা মিসড কল দেবেন আমায়। আমি শুধু এইটুকু জেনে খুশি থাকবো। চরম কথাটি মুখে আনতে পারল না তিনি। গলার স্বর বুঝে এলো বারবার। দু চোখের কোল বেয়ে নিঃশব্দ চোখের জলের অবিরাম স্রোত বইয়ে চলছে। ধীর স্থির গলায় তিন্নির অসমাপ্ত কথা শেষ করল অভিমন্যু। যে আমি বেঁচে আছি কি না, কেন পাগলামি করছেন সীমন্তিনী? প্লিজ অভিমন্যু, এই একটা রিকোয়েস্ট রাখুন, আর কিচ্ছু চাইবো না আমি আপনার থেকে। আর কোনো দাবি করবো না, আমি কোনো এক্সপেকটেশন রাখবো না, কোনো দিন আপনাকে ফোন করবো না, কথা দিচ্ছি আমি। অবুঝ বাচ্চার মতো কাঁদতে লাগলো তিনি। বিশাল বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অনেকক্ষণ চুপ করে রইল অভিমন্যু। কেন এই একটি মানুষের জন্য ওর মন দুর্বল হয়ে যায় বারবার। ফোনের ওপারে নিঃশ্বাস চেপে অপেক্ষা করতে থাকলো তিন্নি অভিমন্যুর ফাইনাল উত্তরের জন্য। এক একটা কেটে যাওয়া মুহূর্ত যেন এক একটা বছরের সমান। নিজের সাথে বারংবার যুদ্ধ করে অনেকটা সময় নিয়ে বহুদূর থেকে অভিমন্যুর কোমল স্বর ভেসে এলো। তারপর আর কোনো কথা বলার অবস্থায় ছিল না তিনি। ও নিঃশব্দ কান্নার মধ্য দিয়ে কোনো রকমে এটুকু ম্যানেজ করতে পারল। সতর্ক হিমশীতল গলাটা আবারও ফেরত চলে এলো। ওকে, প্রতি রাতে 11টা থেকে 12টার মধ্যে যদি কোনো আননোন নাম্বার থেকে পরপর দুটো মিস কল আসে, তবে জানবেন আমি ফোন করলাম শুধুমাত্র আপনার জন্য। থ্যাংক ইউ। আপনি কিন্তু কোনো মেসেজ করবেন না, কল ব্যাক করার চেষ্টা করবেন না, তাহলে আর কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না। অলরাইট? কান্না চেপে জবাব দিল তিনি। ঠিক আছে, করবো না। আপনার বন্ধুদের? কেউ জানবে না, কাউকে কিচ্ছু বলবো না আমি। ভারী একটা নিঃশ্বাস পড়ল অভিমন্যুর। নিজের মনের সাথে যুদ্ধে হেরে যাওয়ার বিষাদেই হয়তো নরম স্বরে বলল, সাবধানে পারেছেন ম্যাডাম, আর অতি অবশ্যই এবার একটা ডাক্তার দেখিয়ে নেবেন। টেক কেয়ার। রাখছে। ঠোঁট টিপে চুপ করে রইল তিনি। প্রাণ থাকতে কিছুতেই অভিমন্যুকে বিদায় জানাতে পারবে না ও। আর একটু কথা বলা যায় না কি? অভিমন্যু আবার ডাকলো ওর নাম ধরে ফোনের ও প্রান্ত থেকে। সীমন্তিনী? উত্তর দিতে পারল না তিনি। ওর শরীরের প্রতিটি রুমকূপ তখন শুষে নিচ্ছে অভিমন্যুর গলার স্বর। শেষবারের মতো রাখলাম। কিছুক্ষণ অপেক্ষা করে কোনো জবাব না পেয়ে একটা ভারী নিঃশ্বাস ফেলে ফোন কেটে দিল অভিমন্যু। মুখে হাসি, চোখে জল নিয়ে ফোন হাতে দাঁড়িয়ে রইল তিনি। কেন এই পাগলামো তার কোনো উত্তর হয় না। মন বোঝে না মনের কথা। ভালোবাসার যুদ্ধের প্রথম সোপান পেরোলো ও। আরও তো কত শত সিঁড়ি ওঠা বাকি। একতরফা ভালোবাসার মাধুর্য তো এই, হারানোর ভয় নেই কোনো। সে নাই বা থাকলো তোমার সাথে, তুমি তো তারই জন্য বেঁচে চলেছ, ভালোবেসে চলেছ প্রতি মুহূর্তে। মনের ভেতর তারই স্পর্শ অনুভব করছো। ওর পেছন পেছন যে শায়ক উঠে এসেছিল তিনি লক্ষ্য করেনি। অভিমন্যুর সাথে ওর সব কথাই যে শায়ক কান পেতে শুনেছে তাও জানত না। অভিমন্যু ফোন কেটে দেওয়ার পরও বিভোর হয়ে তিনি ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। চটকা কাটল শায়কের কর্কশ গলায়। ওই লোকটা ফোন করেছিল তোকে?
চমকে তাকালো তিনি। তারপরে বিরক্তিতে ওর মুখ ভরে গেল। জবাব দেওয়ার প্রয়োজন বোধ না করে সায়ককে এড়িয়ে নিজের বার্থে ফেরত আসতে গেল। রাস্তা আটকে দিল সায়ক। তিতকুটে গলায় বলল, দাঁড়া, এখানে কথা আছে। আমার কোনো কথা নেই তোর সাথে, সর, যেতে দে। দাঁত চেপে কর্কশ স্বরে সায়ক বলল। ডিড হি রেপ ইউ? কানের গোড়ায় বাস পড়লেও এতটা চমকাতো না তিনি। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমাকে বল সীমন্তিনী, লোকস না কিছু, কাউকে কিচ্ছু বলবো না আমরা। প্রচণ্ড রাগে কাঁপছিল তিনি। তোর মাথা খারাপ হয়ে গেছে? এত নোংরা চিন্তাধারা তোর, কি করে ভাবতে পারলি এমন? ওয়াজ এ কনসেনসুয়াল সেক্স দেন? সায়ক, চেঁচিয়ে উঠল তিনি। স্টপ ইট, জাস্ট শাট ইউর ফিলদি মাউথ। ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্পে একটা লোকের সাথে সারা রাত কাটিয়ে এসেছিস তুই, আর আমাকে বলছিস আমার নোংরা মেন্টালিটি? লুক অ্যাট ইউর সেলফ, ইউর স্লাভ। কজন করেছে তোকে? 3 জন, 5 জন, 10 জন? সায়ক হয়তো নিজেও জানে না কি বলে চলেছে ও। উত্তেজনায় ওর মুখ চোখ লাল হয়ে গেছে। কথা বলতে গেলে থুতু ছিটিয়ে আসে। প্রচণ্ড রাগে চোখে জল চলে এসেছিল তিন্নির। ততোধিক জোরে চেঁচিয়ে উঠল। স্লাট শেমিং শুধু মেয়েদেরই হয়, তাই না সায়ক? অথচ আমাকে একলা অমন জায়গায় ফেলে আসতে তোদের বাঁধেনি? আর যদি আমার কাছে ফোন থাকতো? ওদের চেঁচামেচি শুনেই হয়তো মেঘা, নির্মাল্য ওরা উঠে এসেছিল। নির্মাল্য সায়ককে সরিয়ে নিতে যেতে চাইল। কি শুরু করেছিস তোরা? চুপ কর। সায়ক, যা হয়েছে এই কথাগুলো আমাদের 10 জনের মধ্যেই যেন থাকে। অবাক হয়ে গেল তিনি। কি বলছে কি এরা? হতভম্বের মতো বলে উঠল। কাউকে এসব নিয়ে কেউ কিছু বলিস না। কেন বলবো না? লুকিয়ে রাখার মতো কি অপরাধ করেছি? কেন আমার চরিত্র নিয়ে তোরা কাটাছেঁড়া করবি কেন? মেঘা গলা ছেড়ে বলতে শুরু করলো। দেখ সুমন্তিনী, এখানে আমরা সবাই অ্যাডাল্ট। তুই সত্যিটা খুলে বললেও কেউ তোকে জাজ করবে না। আমরা শুধু তোর রেপুটেশনের কথা ভেবেই বলছি। এবার কেঁদে ফেললো তিনি। কাঁদতে কাঁদতেই বলল, হি ডিড নট রেপ মি, হি ডিড নট টাচ মি। কেন তোরা আমার কথা বিশ্বাস করছিস না? মুখ চোখে তীব্র ঘৃণা ফুটিয়ে সায়ক বলল, বাট ইউ ওয়ান্টেড, রাইট? তুই চাসনি লোকটা তোকে টাচ করুক? তোর বাবার দিব্যি খেয়ে বল। সায়ক, আর একটা কথা বললে চলন্ত ট্রেন থেকে তোকে ধাক্কা মেরে ফেলে দেবো বলে রাখলাম। নির্মল্য আবার চেঁচিয়ে বলে উঠল, চুপ কর, সবাই শুনছে। সীমান্তিনী, তুমি শান্ত হয়ে সিটে বসো। এই নিয়ে আর কেউ একটা কথাও বলবে না, ব্যাস, ঠিক আছে? ডুকরে কেঁদে উঠল তিনি। হি ডিড নট রেপ মি, হি ডিড নট টাচ মি। সায়ককে সরিয়ে নিয়ে গেল নির্মল্য ট্রেনের অন্যদিকে। মেঘা সান্ত্বনা দিতে গেল। তিনি এক ঝটকায় সরিয়ে দিল ওর হাত। পিয়াসা এবার এগিয়ে এসে তিন্নির পিঠে মাথায় হাত বুলিয়ে দিল। ছেলেরা সবাই উঠে গেল এদিক ওদিক। পিয়াসা তিন্নির মুখটা তুলে ধরে বলল, ইউ ফল ইন লাভ উইথ হিম, ডোন্ট ইউ? জোরে জোরে মাথা ঝাঁকাতে লাগলো তিনি। পিয়াসা ভারী গলায় বলল, ইটস নট লাভ সুইটহার্ট, এটা জাস্ট ইনফ্যাচুয়েশন। হাউ ডু ইউ নো? তুমি কি করে জানলে পিয়াসা এটা ভালোবাসা না ইনফ্যাচুয়েশন? আমার মনের ভিতর কি চলছে তা তোমরা কেউ কি করে জানবে? মেঘা পিয়াসা চুপ করে গেল। নিচের বার্থে শুয়ে পড়ে ভাবছিল তিনি। কিছু সমবয়সী তথাকথিত উচ্চশিক্ষিত কর্পোরেট জগতের আধুনিক চিন্তাসম্মত মানুষগুলো কি চমৎকারভাবে মাত্র এক রাতের মধ্যেই ওদের শিক্ষিত ভদ্র মুখোশ খুলে ফেলে তিন্নির চরিত্রের উপর কলঙ্ক লাগাতে উৎসাহী হয়ে উঠল। ঠিক কিছু অশিক্ষিত নারী মাংসলোলুপ বকাটে মানুষগুলোর মতোই। কিসের তফাৎ তবে? কান্না পেল না ওর। শুকনো চোখে আজকে শেষবারের প্রার্থনাটা সেরে নিল তিনি। এক মনে বলতে লাগলো, উফ, এই ট্রিপটা এখানেই শেষ করো। যত জলদি পারো আমার বাড়ি পৌঁছে দাও। রাতের ডাউন নর্থ বেঙ্গল মেন ট্রেনের গতিবেগও হঠাৎই যেন বেড়ে গেল। জুনের মাঝামাঝি। খাতায় কলমে বর্ষাকাল হলেও এ কদিন টানা ভ্যাবসা গরম চলছে। ফুল স্পিডে ফ্যান চললেও শরীর ঘেমে যায়। পিক পিক করে মুঠোফোনের যান্ত্রিক স্বর জানিয়ে দিল সময় হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে। ভারী একটা নিঃশ্বাস ফেলল তিনি। এত ভোরেও শরীর অবসন্ন, মন ভার হয়ে আছে। সারা রাত জেগে কান্নার ক্লান্তি চোখে মুখে স্পষ্ট। আলামটা বন্ধ করে আজও কিছুক্ষণ চোখ বন্ধ করে বিছানায় পড়ে থাকলো তিনি। গায়ের চাদরটা পায়ের কাছে পড়ে
মা বাবার বেডরুম থেকে কথা কাটাকাটির স্পষ্ট আওয়াজ ভেসে আসে। না শুনতে চাইলেও কানে এসেই পড়ছে। গত দিন কয়েক ধরে একই রুটিন, যদিও আজ আর না শোনার ভান করে তিন্নিকে বিছানায় মটকা মেরে শুয়ে থাকলে চলবে না, অফিস যেতেই হবে। ইচ্ছে না করলেও রোজ জোর করেই গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। পরিপাটি করে বাসি বিছানা তুলে তিন্নি যখন বাইরে এলো, ঘড়িতে তখন 6:30টাও বাজেনি। উকি মেরে দেখলো রান্নাঘরের গ্যাসে কিছু একটা চাপানো, কেউ নেই। মা বাবার বেডরুমের বন্ধ দরজার ওপারে চাপা ঝগড়ার আওয়াজটা আরও স্পষ্ট এবার। ভাস্বতী দেবীর তীক্ষ্ণ গলা ভেসে আসে। কি দরকার ছিল তোমার মেয়েকে পারমিশন দেয়ার, এমন একা একা ঘুরতে যাওয়ার? আমি জুলুম করি তিন্নির উপর? ও আমার মেয়ে না? আমি পেটে ধরিনি ওকে। চাকরি করে বলে কি মেয়েকে মাথায় তুলে নাচতে হবে? লেখাপড়া শিখিয়েছি, কষ্ট করে মানুষ করেছি, তা শোধ করবে না? যখন যা খুশি করার স্বাধীনতা দিতে হবে, তবে আর কি। মেয়েকে যথেষ্ট করতে দাও। ধিঙ্গি মেয়ে, ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, রাত কাটা, ঘুরতে যাক। শুভ ছেলে, ছেলেদের চরিত্রে দাগ লাগে না। শেষের মুখ ঝামটার পর রঞ্জনবাবুর আর গলা শোনা গেল না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বাথরুমে চলে গেল তিন্নি। সেই ছোটবেলা থেকে প্রতিদিন এ কথা শুনে ও ক্লান্ত। এ বাড়িতে আর এক দণ্ডেও থাকতে মন চাইছে না ওর। ট্রিপ থেকে ফিরে এসেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল তিন্নি। গায়ে প্রবল জ্বর, শরীরে থেকে থেকে কাঁপুনি দিচ্ছে। ডক্টর এসে বললেন ম্যালেরিয়া বা ডেঙ্গু নয়, প্রচণ্ড মানসিক চাপে হয়তো এমন হয়েছে। তাও বেশ কিছু ব্লাড টেস্ট করার পরামর্শ দিয়ে উনি চলে গেলেন ফিস নিয়ে। পরপর 2 দিন অফিস যেতে পারল না তিনি।